রাজশাহী থেকে এখন নাটোরে এনসিপির পদযাত্রা। জুলাই ঘোষণাপত্রের দাবিতে ৩ আগস্ট ঢাকা আসার আহ্বান। এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। যেভাবে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, আমাদের এবারের লড়াই, এবারের যাত্রা দেশ গঠনের জন্য। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। আশা মির্জা ফখরুলের ভোটের পরিবেশ নিয়ে সংশয় জামায়াতের। নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য জবাব নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার। রাজাকারের বাচ্চা বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে দাবি আসামিপক্ষের আইনজীবীর। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে লং মার্চে পুলিশের বাধা, জলকামান। ৩ দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান। চুয়াডাঙ্গার স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়। প্রক্রিয়াধীন সিভিল সার্জন ডাক্তার হাদির বদলি। আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলেন। জুলাই অভ্যুত্থানকে যেভাবে খারিজ করে দেওয়ার অপচেষ্টা চলছে, সেটি রোধেই এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। আর এই জন্যই আগামী ৩ আগস্ট ঢাকায় আসবে জনতা। জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশ বিনির্মাণ করা হবে। পদযাত্রা আজ রাজশাহী থেকে নাটোর, সিরাজগঞ্জ হয়ে পাবনায় পৌঁছাবে। পথে গণসংযোগ পথসভায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির ৭ম দিন সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে গাড়িবহর। এর আগে গণমাধ্যম স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। দুপুরে এনসিপির পদযাত্রার গাড়িবহর পৌঁছায় নাটোরের ঢালান বাজারে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। পরে শহরের উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহর। স্টেশন বাজার থেকে পায়ে হেঁটে স্বাধীনতা চত্বরে যান নেতাকর্মীরা। সেখানে হয় পথসভা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না। এই গণ অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল, যে সকল মানুষ শহীদ হয়েছিল, তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে। সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। আর কখনোই আপনারা চোখ বুজে কোন চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব মেনে নেবেন না। কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবারে আমানত রেখেছে এই দেশটাকে। পরে নাটোরের বনপাড়া হয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়িবহর। আজ পাবনাতেও গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভায় অংশ নিতে সিলেট পৌঁছান তিনি। পরে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই
ইলিয়াস আলী সহ দলটির বহু নেতাকর্মী গুম, খুন এবং মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে জানান ফখরুল। জুলাইয়ে ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান যেই নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এখানে 19 জুলাই জাতীয় সমাবেশের ডাক দিয়েছিল দলটি। গোলাম পরওয়ার জানান, নির্বাচনের পরিবেশ যাতে অবাধ এবং নিরপেক্ষ হয় সেই দাবি জানানো হবে সমাবেশ থেকে। জানানো হবে 7 দফা দাবি। বলেন, নির্বাচন পেছানোর কোনো বক্তব্য জামায়াত দেয়নি, তারা কেবল ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়েছেন। এ মাসেই জুলাইয়ের সনদ ঘোষণার দাবি জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই জনসভা সফল করতে সব ধরনের সহযোগিতা করবে এমন আশা প্রকাশ করেন গোলাম পরওয়ার। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন, এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরু হবে কিনা জানা যাবে বৃহস্পতিবার। সোমবার শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা এবং কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তবে সুযোগ থাকলেও মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন বা শুনানি করেননি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। জুলাই আন্দোলনে 1400-র বেশি মানুষকে হত্যার মূল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন দমাতে হামলা, মামলা আর গুম হত্যার মাস্টারমাইন্ড হিসেবে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে চলছে বিচার কাজ। সোমবার জুলাই-আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। তাদের বিচার শুরু হবে কিনা 10 জুলাই বৃহস্পতিবার ফয়সালা জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালে তিনি বলেন, আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা। তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি তার। পাশাপাশি ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেননি বলেও দাবি করেন তিনি। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। আর তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, অভিযোগ সত্য নাকি মিথ্যা এর প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণে। বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। এদিন হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। জুলাই-আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ 5টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের ক্ষেত্রে অধিকাংশ দল দ্বিমত পোষণ করেছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তবে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের প্রস্তাবে সমর্থন জানিয়েছে জামায়াত ইসলামী। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, কমিশন কোনো দলের ওপর কিছু চাপিয়ে দিচ্ছে না, সব বিষয়ে সবার একমত হওয়ার দরকার নেই বলেও জানিয়েছেন তিনি। বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য এবং আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই কমিশন ঐকমত্য তৈরির চেষ্টা করছে। এদিকে বৈঠক শেষে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন,
গণস্বার্থে এবং ন্যায় বিচারের স্বার্থে আদালতকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়াকে সমর্থন করছে জামায়াত। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, কিন্তু কিছু দল আগে একমত থাকলেও আজ বিরোধিতা করেছে। কিন্তু নাটকীয়ভাবে বিএনপি একমত হলেও সেসব দলও সমর্থন করে বলে জানিয়েছেন তিনি। উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর করা, সম্প্রসারণ করা এবং দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। যদি আমরা উপজেলা পর্যায়ে যদি অধস্তন আদালতকে নিয়ে যেতে পারি, তাহলে বিচারটা অনেকখানি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে, তাদের ঘরের কাছে সেই বিচার ব্যবস্থাকে নিয়ে যেতে পারে। উপজেলায় এই ধরনের আদালত সম্প্রসারণ করলেও যাতে সালিসি আদালত কার্যকর ভূমিকা পালন করে সে ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে। অধিকাংশ দলের পক্ষ থেকে যে মত পাওয়া গেছে সম্ভবত আরো একদিন আমরা এই সপ্তাহে পৌঁছবো এবং সপ্তাহের বিষয়গুলো একটু পরে আমরা এক পর্যায়ে আলোচনা করে নিতে হবে। চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়, জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। যমুনা টেলিভিশনকে তিনি জানিয়েছেন, অনিয়ম দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিনের বদলি প্রক্রিয়াধীন। আর এই নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছিল যমুনা নিউজ। 20 জুন চুয়াডাঙ্গার 19টি কেন্দ্রে একযোগে নেওয়া হয় স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা। 39টি পদের বিপরীতে আবেদন করেছিলেন 13,668 জন। আপনাদের এই জিনিসগুলো কি সর্বপ্রথম ফেসবুকেই অভিযোগ ওঠে পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁসের। এই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, এই সেম প্রশ্নে পরীক্ষা দিয়েছি। ইউনিসেফের পূর্ণরূপ কি, সদর দপ্তর কোথায় অবস্থিত, সেই দেখেন অ্যান্সার সব নিচেই দেওয়া আছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের বাসা কোথায়, পাশে অ্যান্সার দেওয়া বা অথবা, এইভাবেই তো ছড়িয়েছে প্রশ্ন। এছাড়াও আছে মৌখিক পরীক্ষার সকালে লিখিত পরীক্ষার ফলাফল সংশোধন, আলাদা করে প্রার্থীর ভাইভা নেয়া, পরীক্ষায় অনুপস্থিতরা উত্তীর্ণ হয়ে নিয়োগ পাওয়া, শেষ মুহূর্তে সিট প্ল্যান বদল সহ এক গাদা অভিযোগ। আমার তো 263, আমার সামনে থাকার কথা 262, সে পরীক্ষা দেয়নি। আমার পিছনে 264, সেও পরীক্ষা দেয়নি। তারপরেও দেখলাম যে ওদের রেজাল্ট এসছে 262, ঠিক আছে। ইউনিসেফের পূর্ণাঙ্গ রূপ কি, সদর দপ্তর কোথায়, এই প্রশ্নগুলো আসছিল। এই প্রশ্ন ছিল, তো এটা তো আগের রাতেই এই প্রশ্নটা বেশ কয়েকজন পেয়েছে, ইভেন আমার কাছেও এসছে প্রশ্নটা। এইটা আসলে দেখেন আগের রাতে এই প্রশ্নটা আমার কাছেও এসছে। ইভেন 62 কি পরীক্ষাটা দিয়েছে কোথায়? তাহলে 262 পরীক্ষা দিয়েছে, তার খাতাটা সেন্টারে পরীক্ষা দেয়নি। তার খাতাটা এইটা তো এখন আমি বলতে পারবো না। যমুনা টেলিভিশনে এই অনুসন্ধানী রিপোর্ট প্রচারের পর আলাদা দুটি তদন্ত শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে এসব অনিয়মের কারণে পুনরায় পরীক্ষা আর অভিযুক্ত সিভিল সার্জন ডাক্তার হাদির অপসারণের দাবিতে বিক্ষোভ করে নিয়োগ বঞ্চিতরা। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান। বলেন, পরীক্ষায় অনিয়মের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রণালয়, পাশাপাশি চলছে ডাক্তার হাদিকে বদলির প্রক্রিয়া। চুয়াডাঙ্গার সিভিল সার্জনের বিষয়ে অভিযোগটা তদন্তের জন্য ডিভিশনাল ডাইরেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। রিপোর্টটা আসে নাই। এর একটা কারণ উনি বদলি হয়ে যাওয়ার সময় হয়তো রিপোর্টটা দিয়ে যেতে পারেনি। আমরা দ্রুত প্রতিবেদনটা আনার চেষ্টা করব, এনে আইনানুগ ব্যবস্থা নেব। আর তার বদলির বিষয়টি প্রক্রিয়াধীন আছে, আমরা দ্রুত হয়তো একটা রেজাল্ট দিতে পারবো। নিয়োগ পরীক্ষার বিষয়টা তো নিয়ম কানুনের মধ্যে যেটুকু কভার করা যায় সেটাই করতে হবে। জি, ক্লিনিক হাসপাতাল বলতে আমি একটা জায়গায় বসি আর কি। জি, ওটা হচ্ছে মানে ওখানে বসছি আর কি, নিজের তো আসলে না। আমরা তো এর আগে 2024-এর ফেব্রুয়ারিতে ডাক্তার হাদিকে নিয়ে আরেক অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা নিউজ। তখন তিনি আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। নিজেই ক্লিনিক খুলে সরকারি হাসপাতালের রোগীদের নিয়ে যেতেন তার অনুমোদনহীন ডক্টরস কেয়ার ক্লিনিকে। সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতেন নিজ ক্লিনিকে। 5 আগস্টের পর ডিসেম্বরে তাকেই বানানো হয় চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন। আপনার ওই হাসপাতালটা কি ডক্টরস কেয়ার স্পেশালিস্ট হাসপাতাল চলছে আর কি। চলছে, ওটার পারমিশন হয়ে গেছে তো? জি, পারমিশন অনেক আগে হয়েছে। বেশ রোগীরাও বোধহয় এখানে বেশি এখন।
পেশেন্ট বেশি বলতে তো ওটা তো আসলে আপনার ওয়াইফও তো ওটাতে বসে এখন? হ্যাঁ, আমার ওয়াইফ সোনোলজিস্ট। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 3 দফা দাবিতে পদযাত্রা করে অন্তর্বর্তী সরকারি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে পুলিশ সদস্য সহ কয়েকজন বিডিআর সদস্য আহত হয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত সহ 3 দফা দাবিতে বেশ কিছুদিন ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে সেখান থেকেই মিছিল নিয়ে রওনা হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে। মিছিলটি কাকরাইলে মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। পরে মৎস্য ভবন মোড়, কাকরাইল ও আশপাশে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এতে পুলিশ সদস্য সহ কয়েকজন চাকরিচ্যুত বিডিআর সদস্যও আহত হন। আন্দোলনকারীরা বলছেন, তাদের যৌক্তিক আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে কর্মসূচি। আমরা শান্তিপূর্ণভাবে যমুনার অভিমুখে এসেছি শুধুমাত্র প্রধান উপদেষ্টা সাক্ষাতের জন্য, কিন্তু আমাদেরকে গ্রেনেড সাউন্ড মেরেছে এবং পাথর নিক্ষেপ করেছে, টিএসএল মেরেছে। এই যে রক্ত, আমরা কোনো পাবলিক সহ কোনো গাড়ি ঘোড়া আমরা কোনো কিছুর মধ্যে আমরা কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাই নাই। সাংবিধানিকভাবে দাবি আদায়ের জন্য আসছি। পুলিশ বলছে, বারবার সময় দেয়া হলেও তারা সড়ক ছেড়ে যায়নি, তাই কিছুটা বল প্রয়োগ করে সরিয়ে দেয়া হয়েছে তাদের। বারবার অনুরোধ করার পরে আপনারা দেখছেন 10 মিনিট সময়ও দিয়েছি, যে ঠিক আছে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে না গেলে কিন্তু আমরা অবৈধ জনতা ঘোষণা করব। পরবর্তীতে কিন্তু আমরা যে 10 মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌখিকভাবে ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যাও। তো ওরা আসলে কোনোভাবে শুনবে না, ওরা শেষ পর্যন্ত থাকবে। তো এরপরে যেটা হয়, আমরা ডিসপার্স করার জন্য যেটা করার দরকার, ওরার কারণ বা ওই যে সাথে বোম যেটা ওই যে সাউন্ড গ্রেনেড, এটা মারা হয়েছে। এরপরে আমরা পুশ করে কিন্তু হার্ড লাইনে যাই না, আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে তাদেরকে সরাইছি। এখন রাস্তা ক্লিয়ার। 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত হন আন্দোলনকারী এসব বিডিআর সদস্যরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।